থার্ড হাউস থেকে আমরা জেনারেলি যে প্রেডিকশন মানে যে কারকত্বগুলো জানি, অ্যাজ ইউজুয়াল তোমরা সবাই জানো যে সেখান থেকে আমরা বিচার বিচার করি আমাদের ছোট ভাই বোন, ছোট আমাদের প্রতিবেশী, আমাদের শর্ট ট্রিপ। তারপরে আমরা বিচার করে থাকি আমাদের স্কিল, কমিউনিকেশন। আর একটা বিচার করি আমাদের, এটা একটু আধ্যাত্মিক লাইনের বিচার, সেটা হচ্ছে আমরা পাত্র উপপাত্র। অর্থাৎ আহ, আমরা বলি না সুপাত্রে দান অপাত্রে দান। এই যে পাত্র এবং উপপাত্র, এই পাত্র উপপাত্রের বিচারটাও কিন্তু আমরা করে থাকি থার্ড হাউস থেকে। অর্থাৎ আমরা প্রথম দিকের ক্লাসে যারা ছিলে তারা হয়তো জানো, আমরা একদিন আলোচনা করেছিলাম যে আমরা যে দানটা করছি, এই দান যদি আহ, সঠিক পাত্রে হয়, যে কোনো রকমের দান তুমি সৎ উদ্দেশ্য নিয়ে করছো মানেই সেটা যে শেষ পর্যন্ত সৎ থাকবে এমন নাও হতে পারে। তোমরা জানো যে মহাভারতে তোমরা পিতামহ ভীষ্মের কথা শুনেছো, যে সেই 105তম জন্মে, প্রিভিয়াস জন্মে গিয়ে তার যখন বিচার করা হলো তার পাপের, যে সে তখন একজন নৃপতি ছিল এবং সে কিন্তু সৎ উদ্দেশ্য নিয়েই ওই সাপটাকে ফেলেছিল যাতে রথের চাকার সামনে না পড়ে। কিন্তু সে গিয়ে কাটার ঝোপে গিয়ে পড়েছিল এবং ফলস্বরূপ কিন্তু তার যে ওই একটা দীর্ঘকালীন আহ, মৃত্যুর যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল, সেই পাপের ফল সে 105তম জন্মে গিয়ে পিতামহ ভীষ্মের কিন্তু ভোগ করতে হয়েছিল। তো ইন্টেনশন যদি ভালো থাকেও তথাপি যদি আমাদের দ্বারা কোনো পাপ হয়ে যায়, সেই ফলটা কিন্তু আমাদের চার্টে ঘুরে আসবেই, সেটা এই জন্মে হোক আর সে জন্মে হোক। তো এই যে আমরা দান করছি, দানটা সুপাত্রে দান হচ্ছে কি অপাত্রে দান হচ্ছে, সেটাও কিন্তু বিচার্য। আমরা হয়তো ভালো ইন্টেনশন নিয়ে দান করছি, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা খারাপ একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ হয়ে গেল, সেইটার ফলটাও কিন্তু আমাকে পরোক্ষভাবে, মানে পরোক্ষভাবে আমি দায়ী এবং তার ফল কিন্তু আমাকে ভোগ করতে হবে। এই প্রসঙ্গে ছোট্ট একটা উপাখ্যান তোমাদের দিই, আজকে একটু ঝরঝর করেই পড়াবো, একটু বুঝে নিতে হবে। সেটা হচ্ছে একদিন মানে একটা মন্দিরে এক পুরোহিত মশাই ছিলেন। তো তিনি একদম মানে অন্তর থেকে শুদ্ধ আত্মা এবং তিনি কখনোই জ্ঞানত কোনো পাপ করে থাকেন না। সব সময় ঈশ্বর চেতনায় তার উম, মন, তার দেহ একদম মানে সব সময়ের জন্য আর কি সমর্পিত। তো ওনার মৃত্যু হওয়ার পর যখন বিচার হচ্ছে, তো বিচারে দেখা যাচ্ছে ওনার নরক বাস হয়েছে। হুম। এই নরক বাস হওয়ার পরে তখন এটা কিন্তু উপাখ্যান গল্পের মতন করে ভেবো, কিন্তু আমি নীতিতে পৌঁছবো এর থেকে। তখন ওই সন্ত ব্যক্তি তিনি আর কি ঈশ্বরের কাছে প্রশ্ন করেন যে আমি তো কোনো রকম ভাবে কখনো কোনো পাপ করিনি, সেই যে নরকবাস, এই নরকবাসের কারণ কি? তো দেখা গেল যে তার ওই কর্ম যখন ঘেটে দেখা যাচ্ছে যে সহস্র প্রাণ হত্যার দায়ে সে দায়ী। তখন ওই সন্ত প্রশ্ন করে যে আমি জ্ঞান তো একটা মশাও মারিনি, আমার গায়ে যখন মশা পড়তো আমি ফু দিয়ে উড়িয়ে দিতাম, তো আমি সহস্র প্রাণ হত্যা কি করে করলাম? তখন জানা গেল যে আহ, ওই সন্ত যে মন্দিরে পুজো পাঠ করতেন তার বাইরে একজন ভিক্ষুক, সে হচ্ছে আহ, ভিক্ষের জন্য বসে থাকতো। তো একদিন শীতকাল, প্রচণ্ড শীত, শীতের মধ্যে ওই যে ভিক্ষুক সে হচ্ছে ঠক ঠক করে কাঁপছে ঠান্ডায়। তো এই সন্তকে দেখে উনি বলেন যে বাবাজি, আমাকে যদি কিছু দান করতেন আমি এই ঠান্ডায় একটা কম্বল কিনে তাহলে বাঁচতাম এই ঠান্ডার থেকে। তো স্বাভাবিকভাবে সন্ত ব্যক্তি, তার দয়ার শরীর, তার ক্ষমার শরীর দেখে তার দয়া উদ্রেক হয়েছে এবং সে কিছু অর্থ তাকে সাহায্য করেছে একটা কম্বল কিনে নেওয়ার জন্য। কিন্তু ওই ব্যক্তি, যে ভিক্ষুক, সে কিন্তু ছিল প্রকৃতপক্ষে ধীবর অর্থাৎ জেলে। সে কি করলো? আমাদের আমাদের প্রবৃত্তি কিন্তু কখনোই আমাদেরকে তার থেকে বেরোতে দেয় না। অর্থাৎ আমাদের যা বৈশিষ্ট্য আছে, আমাদের ভেতরকার যে স্বভাব, সেগুলো কিন্তু পরিস্থিতিতে খানিকটা হয়তো দেবে থাকে, খানিকটা হয়তো প্রশমিত হয় মানে, কিন্তু সেটা শেষ পর্যন্ত কিন্তু আমাদেরকে ছেড়ে যায় না। একদম পরিস্থিতি আসলে কিন্তু আমাদের ভিতরকার যে প্রবৃত্তি সেটা কিন্তু প্রকাশিত হয়। তো ওই ধীবর কি করলো, অর্থ পাওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু সে ভিক্ষা করছিল এবং তার অর্থনৈতিক সমস্যা ছিল, সে চিন্তা করলো যে আমি কম্বল কিনবো কেন, আমি বরং একটা আমার যে জীবিকা তার ব্যবস্থা করি, অর্থাৎ আমি একটা জাল ধরি, জাল কিনে নিই এই পয়সায়। আমি জাল কিনবো, মাছ ধরবো এবং তারপর থেকে সেখান থেকে যে ইনকাম হবে আমি সেখান থেকে একটা কম্বল নিজেই কিনে নেবো। তো সেই অর্থটা কিন্তু আহ, দিয়ে সে আর কম্বল না কিনে একটা জাল কিনে ফেললো মাছ ধরার। এবং ওই জালে যত মাছ ধরা হয়েছে, যত প্রাণ হত্যা হয়েছে, তার পরোক্ষ পাপের ভাগীদার কিন্তু ওই সন্ত। সুতরাং এই যে আমরা বুঝবো কাউকে আমরা দান করছি, আহ,
ট্রেনে বাসে কত মানুষ কত রকম বহুরূপী এখন আমাদের সামনে এসে উপস্থিত হয়, যারা যে তোমরা জানো সেখানে বিভিন্ন রকম ব্যবসা চলে। এই যে পাত্র এবং অপাত্র আমরা যে বুঝতে পারবো যে আমরা যাকে দান করছি সেই দানটা আহ, আদপেও দান হলো, মানে সঠিক দান হলো না সঠিক দান হলো না, যদি থার্ড হাউস কোনো রকম ভাবে অ্যাপ্লিকশনে আসে, তাহলে কিন্তু আমরা পাত্র উপপাত্র মানে অপাত্র এই বিচারটা করতেই পারবো না। অর্থাৎ কিনা তুমি একটা ধরো একটা জ্ঞানী মানুষ, তোমার কোনো একটা সাবজেক্টে কিছু জ্ঞান তুমি সংগ্রহ করেছো, তোমার মধ্যে জ্ঞানের উদ্রেক হয়েছে, তুমি জ্ঞান দান করবে। তোমার যদি থার্ড হাউস অ্যাফ্লিকশনে থাকে, তাহলে কিন্তু তুমি এই যে জ্ঞান কাউকে দান করবে, সেটা হয়ে যাবে অপাত্রে দান, তোমার এই জ্ঞান কোনো কাজে লাগবে না। থার্ড হাউস থেকে আমরা কমিউনিকেশন বিচার করি। কমিউনিকেশন অর্থাৎ কমিউনিকেশন করতে গেলে কি করতে হয়, একটা অন্য মানুষের সঙ্গে আমাকে সম্পর্ক তৈরি করতে হয়, তার মানে নিজেকে ব্যক্ত করতে হয়। এই নিজেকে যদি আমরা সঠিকভাবে ব্যক্ত করতে না পারি, তাহলে কিন্তু কমিউনিকেশনটা হয় না, তাই না? তুমি উল্টো দিকের মানুষকে একটা কিছু বোঝাবে, এই যে ধরো যারা সেলসম্যান, থার্ড হাউস থেকে আমরা সেলস মার্কেটিং এটাও বুঝি। থার্ড হাউস থেকে আহ, যখন আমরা এই যেমন ধরো মার্কেটিংটা বুঝছি, একজন যখন সেলসম্যান সেলস গার্ল তোমার কাছে আসছে, সে তার প্রোডাক্ট বলো তার যা কিছু তোমার কাছে সেল করতে এসছে, সেইটা কিন্তু এমনভাবে মানে সে নিজে যেটাকে গ্রহণ করেছে সাবজেক্ট সম্পর্কে বা ওই অবজেক্ট সম্পর্কে যে সেটা যে বেচবে বলে ভাবছে, সেইটাকে সে একটা ধারণা হিসেবে নিয়েছে, যে রাম শ্যাম যদু লাল কালী নীল যাই হোক না কেন, সেটাকে তোমার কাছে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ সে নিজেকে ব্যক্ত করছে। এবং সেই থার্ড হাউস যদি শুভ থাকে, স্ট্রং থাকে, তাহলে কিন্তু একজন ব্যক্তি তার ভিতরকার জিনিসকে কিন্তু সুন্দরভাবে উপস্থাপনা করতে পারে এবং তোমার পর্যন্ত কানেক্ট করতে পারে। অর্থাৎ আমি তোমায় যেটা বোঝাতে চাইছি, যদি আমার থার্ড হাউস ভালো থাকে এবং তোমার নেওয়ার জায়গাটা যদি সঠিক থাকে, অর্থাৎ তোমার ফিফথ হাউস যদি সঠিক থাকে, তাহলে আমি কিন্তু তোমাকে পুরোপুরিভাবে আমার সঙ্গে তোমার কানেকশনটা তৈরি হবে এবং আমি তোমায় যেটা দিতে চাইছি তুমি সঠিকভাবে সেটাই পাবে। তো থার্ড হাউস থেকে আমরা এই বিচারগুলো কিন্তু করে থাকি। এবার আমরা দেখেছিলাম আগের দিন যে থার্ড হাউস থেকে নতুন যারা ক্লাসে আগের দিন ছিল না তাদের উদ্দেশ্যে আমি একবার একটু বলে দিচ্ছি যে থার্ড হাউস থেকে আমরা কি দেখি। থার্ড হাউস থেকে মূলত দেখি আমাদের পরাক্রম, আমাদের পুরুষার্থ। অর্থাৎ কিনা থার্ড হাউস থেকে হ্যাঁ ছোট ভাই ছোট বোন প্রতিবেশী এগুলোর তো বিচার, এগুলো সামান্য বিচার হয়, কিন্তু মূলত আমাদের জন্ম চার্টে থার্ড হাউসের প্রয়োজনীয়তা কখন না, আমরা জানি যে আমাদের যে অদৃঢ় ভাগ্য, সেই অদৃঢ় ভাগ্যটা আমরা কিভাবে তৈরি করতে পারি, আমাদের কর্মের দ্বারা। কোন কর্মের দ্বারা? আমাদের নিত্য কর্মের দ্বারা। সেই নিত্য কর্মটা করতে গেলে আমাদের কি করতে হবে, সেই নিত্য কর্মটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, সাহস, পরাক্রম। আমাদের জীবনে অনেক রকম সমস্যা, প্রকৃতি বা আমার জন্ম চার্টে নির্ধারিত সমস্যা, যেগুলো আমি আমার লাস্ট লাইফগুলো থেকে টেনে নিয়ে এসেছি, সেগুলো আমাদের বারবার করে সমস্যার মধ্যে ফেলবে। তথাপি আমরা সেই সমস্যার কাছে হার মেনে থেমে যাব, নাকি সেখান থেকে আমরা নতুন করে নতুন উদ্যোগে আবার জীবনটাকে পরিচালনা করব, সেইটা নির্ধারণ করে দেয় কে? সেটা নির্ধারণ করে দেয় থার্ড হাউস। থার্ড হাউস পরাক্রমের ভাব। এইখানে যদি মেলেফিক গ্রহ, ক্রূর গ্রহ, পাপ গ্রহ বসে, অর্থাৎ শনি মঙ্গল রবি রাহু, এরা যদি বসে, এরা সবসময় শুভ ফল দান করে। থার্ড হাউসে নৈসর্গিক পাপ গ্রহ যারা, তারা বসলে সবসময় শুভ ফল দান করে। অর্থাৎ শনি মহারাজ বসলো, শনি মহারাজ থেকে আমরা কি বিচার করি? শনি মহারাজ থেকে বিচার করি হচ্ছে হার্ডওয়ার্ক, অনবরত পরিশ্রম করা। আর ঠিক সেই রকম ভাবে সরি, শনি, হ্যাঁ, তা থার্ড হাউস থেকে আমরা কি বিচার করি? স্ট্রাগলের ভাব। তো স্ট্রাগল করতে গেলে তোমাকে কি পেতে হবে? স্ট্রাগল করতে গেলে তোমাকে পেতে হবে ওই আহ, অনবরত কর্ম করার মাইন্ডসেট, না হলে তুমি হাঁপিয়ে পড়বে। তোমার চার্টে রয়েছে যে তোমাকে স্ট্রাগলের মাধ্যমে নিজের জীবনকে দাঁড় করাতে হবে, কিন্তু তুমি কঠিন পরিশ্রম করতে অনাগ্রহী, তাহলে তো তুমি তোমার জীবনের, দেখো আর একটা কথা বলেছি যে প্রত্যেকটা ভাব যখন আমরা বিচার করব, এক্স্যাক্টলি দেখে নেব তার উল্টো দিকের ভাবটা, অর্থাৎ সপ্তম হাউস। সপ্তম হাউসকে মানে যে ভাবটা আমরা আলোচনা করছি তার সপ্তম হাউস কিন্তু সরাসরিভাবে সেই ভাব দ্বারা নির্ধারিত। কিরকম ভাবে? থার্ড হাউসকে আমরা যখন বিচার করছি, ধরো উল্টো দিকের সপ্তম হাউসে কে আছে? নবম হাউস, আমাদের ভাগ্য। যদি ওইখানে কোনো গ্রহ না বসে থাকে, তাহলে থার্ড হাউস কিন্তু সরাসরিভাবে নবম হাউস অর্থাৎ আমাদের ভাগ্য ভাবটাকে
প্রভাবিত করবে, সেই কারণে কিন্তু থার্ড হাউসকে আমরা পরোক্ষ ভাগ্যের ভাবও বলে থাকি। থার্ড হাউসে যে গ্রহটা রয়েছে, উল্টো দিকে নবম হাউসে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে থার্ড হাউসে যে গ্রহটা বসে আছে সেই গ্রহ তার দৃষ্টির মাধ্যমে কিন্তু নাইন্থ হাউসকে অর্থাৎ তোমার ভাগ্যভাবটাকে অ্যাক্টিভ করে দেবে। তাহলে এখানে আমি থার্ড হাউসে পেলাম শনি মহারাজকে। শনি মহারাজ কোন কারকত্ব নিয়ে এসেছেন? হার্ড ওয়ার্ক, ধৈর্য, না হেরে যাওয়া, মাথার ঘাম পায়ে ফেলা। তো এই যে কারকত্ব, এই যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য দিয়ে কি বলছে, থার্ড হাউসকে অ্যাক্টিভ করো, অর্থাৎ স্ট্রাগলটা করো, পুরুষার্থকে করো, তোমার সাহস জাগিয়ে তোলো, তুমি বলো তুমি পারবে। সেইটা যদি তুমি করতে পারো, সেটা দিয়ে তুমি কি করতে পারবে না, তোমার ভাগ্য অর্থাৎ নাইন্থ হাউসকে তুমি অ্যাক্টিভেটেড করতে পারবে। তাহলে এখানে আমরা এই সূত্রে আসতে পারি যে যার থার্ড হাউসে শনি মহারাজ বসে আছেন, তিনি তার ভাগ্য আহ, উন্মোচন করতে পারবেন যদি কিনা আহ, সে সেই ব্যক্তি ওই সহজ কাজটাকে ছেড়ে দিয়ে শক্ত কাজটাকে গ্রহণ করে, অথবা ধৈর্য সহকারে স্ট্রাগলটাকে বেছে নেয়, তাহলে কিন্তু তার ভাগ্যের উন্মোচন হবে। স্ট্রাগল পেলাম। কে হাত তুলেছে? প্রবাল, বলো। ম্যাম, এখানে একটা প্রশ্ন আছে। আহ, আপনার একটা মানে থার্ড হাউসে কোনো প্ল্যানেট থাকলে নাইন্থ হাউসে কানেক্ট করছে, তো হুম, সেইভাবে ফল দিচ্ছে, ঠিক হুম, আছে। তো নাইন্থ হাউসের ক্ষেত্রেও সেম, মানে এটা ভাইস ভার্সা ব্যাপার হলো, হুম, তাই তো? হুম। তো ধরো থার্ড এটা হাউসেও কোনো যখন গ্রহ নেই, থার্ড হাউসেও কোনো গ্রহ নেই, হুম, তখন তোমার নাইনথে যদি কোনো গ্রহ থেকে থাকে, তাহলে নাইনথের দৃষ্টি দিয়ে সে কিন্তু থার্ড হাউসটাকে অ্যাক্টিভেটেড করবে। কিভাবে অ্যাক্টিভেটেড করবে এবার আমরা দেখে নেব। নাইন থেকে আমরা কি বিচার করি? মানে আমার একটা কোশ্চেন আছে, কোশ্চেন টোশ্চেন আজকে না প্লিজ করবেন না, মানে আমাদের সময় আজকে খুব কম, 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে বের করব। আমি শেষে 10 মিনিট টাইম নেবো, নিয়ে বেরিয়ে যাব। তো নাইন থেকে আমরা যে কারকত্বগুলো দেখি, সেই কারকত্ব অর্থাৎ সেই ধরনের কাজ আমাদেরকে করতে হবে, তাহলে গিয়ে আমার থার্ড হাউসটা অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ঠিক আছে প্রবল? আচ্ছা। ম্যাম এই না না জায়গাটা ম্যাম, ঠিক আমার বুঝলাম না, প্রশ্নটা একটু সেটা ছিল যদি না। একবার বলেন। নাইনতে পল্লবী, কোনো এক মিনিট লর্ড আছে, দাঁড়াও। নাইনতে কোনো গ্রহ হুম। বসে আছে, সেই গ্রহ যে কারকত্বগুলো দিচ্ছে, হুম, যে কোনো গ্রহ, এবার সেই আচ্ছা। গ্রহের কারকত্বগুলোকে আমরা নেব। আর কি নেব? নাইনথের থেকে আমরা যে কারকত্বগুলো নিই, নাইন থেকে কি দেখি, নাইন থেকে দেখি গুরু সেবা, নাইন থেকে পিতৃ সেবা, নাইন থেকে দেখি তীর্থ ভ্রমণ, তাই কি না? এই দুটো হুম। কাজ কার্য আমাদেরকে করতে হবে, তবে গিয়ে আমার থার্ড হাউস অ্যাক্টিভেটেড হবে। কারণ ওই ঘরটাতে বসে যে গ্রহটা দৃষ্টি দিচ্ছে, সেই গ্রহের কারকত্বের সঙ্গে আমরা যদি নবম ভাবের কারকত্বকে মিশিয়ে কাজ করতে পারি, আমাদেরকে থার্ড হাউসটাকে অ্যাক্টিভেটেড করতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হবে নাইন্থ হাউস, এবং নাইন্থ হাউসে অবস্থিত যে গ্রহটি তার কারকত্ব। বুঝতে পেরেছি? এবার দুটো, হ্যাঁ ম্যাম, থার্ড আর বুঝতে নাইন্থে পেরেছি। যদি দুটোতেই প্ল্যানেট না থাকে, তাহলে সেক্ষেত্রে কি করে হবে? থার্ডে আর যদি নাইনথে কোনো প্ল্যানেট না থাকে, তাহলে দেখতে হবে অন্য আর কোনো গ্রহ। দেখো এই থার্ড গিয়ে কোথাও না কোথাও বসেছে, থার্ডের লর্ড। হুম। হ্যাঁ, যদি ঠিক আছে। থার্ডের লর্ড কোথাও গিয়ে বসে, এখানে আমাদের আজকের বিচার্য বিষয় কিন্তু নাইন্থ হাউস নয়। আজকের বিচার্য বিষয় হচ্ছে থার্ড হাউস। থার্ডের ঠিক উল্টো দিকে যেহেতু নাইন, তাই আমরা নাইনকে নিলাম। এবার ধরো থার্ডে কোনো গ্রহ বসে নেই, তাহলে দেখতে হবে থার্ডের যে লর্ড, সে কোথায় বসে আছে। হুম। সেই ভাবটাকে, আর থার্ডে আর কোন নাইন্থ লর্ড নাই বা দিল, কিন্তু অন্য আর কোন গ্রহ দৃষ্টি দিচ্ছে। যেমন শনি মহারাজকে আমরা থার্ডে বসালাম, ধরো শনি মহারাজ থার্ডে বসেনি, তিনি বসে আছেন যেখানে তোমার 12th হাউস থেকে, না তোমার লগ্নে বসে আছে, লগ্নের থেকে 3 নম্বর দৃষ্টি তোমার থার্ডে দিল, তাহলে সেইখানে থার্ড হাউসটাকে অ্যাক্টিভেটেড করতে গেলে ওই শনি মহারাজের কারকত্বকে অ্যাক্টিভেশনে আনতে হবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম থার্ড হাউসের লর্ড যদি থার্ডেই বসে থাকে তাহলে কি হবে? তাহলে থার্ড হাউসের যে দেখুন, মিথুন লগ্ন। থার্ড হাউসের যে একটা জিনিস জানবে, যে যখন কোনো ভাবের লর্ড সেই ভাবে বসে, তখন সেই ভাবটাকে রিল্যাক্সেশন দেয়। মানে সেই, আপনি আপনার বাড়িতে বসে আছেন, ঠিক যেরকম আসবে কাজ করার যে উদ্যম, সেইটা কোথাও গিয়ে স্লথ হয়। সেই কারণে থার্ড হাউসের লর্ড যখন থার্ড হাউসে বসবে, রিল্যাক্সেশন দেবে, তুলনামূলকভাবে ওর কিন্তু কর্ম করার যে একটা উদ্যম, সেইটা রিল্যাক্সেশনে চলে আসবে। এটা আপনি ভালো যোগ, কিন্তু তথাপি ওই রিল্যাক্সেশন আসার জন্য যতটা পরিশ্রম করার প্রয়োজনীয়তা ছিল, ততটা পরিশ্রমও করবে না। মানে হবে, আমরা রিল্যাক্স হয়ে গেলে যেরকম ভাবি যে "এই ঠিক আছে, আজ না হোক কাল করব", এই ব্যাপারটা চলে আসে। এটা এমনি থার্ড হাউসের জন্য ভালো, কিন্তু তথাপি ওই রিল্যাক্সেশনের জন্য কিন্তু
ভাবপতি যদি ভাবে বসে ভাবের নাশ হয়, এই কথাটা বলা হয়। আচ্ছা, এবার আমরা চলে যাব হচ্ছে মঙ্গল যদি বসে। আমরা চারটি পাপ গ্রহকে নিয়েছিলাম। মঙ্গল থেকে আমরা দেখি মঙ্গল অর্থাৎ লড়াই। তাহলে থার্ড হাউসকে অ্যাক্টিভেটেড করতে গেলে কি করতে হবে? লড়াই করতে হবে। এবার আমরা জানি যে যখনই কোনো গ্রহ বসছে সেই গ্রহটা তো কোনো না কোনো ভাবকেও রিলেট করছে। তো ধরো হচ্ছে মঙ্গল আহ, যদি তৃতীয় হাউস সাপেক্ষে কারোর সেকেন্ড লর্ড হয়, হুম, তাহলে ধরো সেকেন্ড লর্ড মঙ্গল গিয়ে থার্ড হাউসে বসেছে, এই ব্যক্তি কিন্তু তার পরিবারের জন্য লড়ে যাবে। তার লড়াইটা হবে কিন্তু পরিবারের জন্য। আর আরেকটা কি, যদি এই ব্যক্তি মানে যেহেতু মঙ্গল লড়াইয়ের কারক, তাহলে থার্ড হাউসে বসে সে এই ইন্ডিকেশনটা দিচ্ছে যদি তোমার ভাগ্য উন্নতি তুমি করতে চাও তাহলে তোমাকে কিন্তু লড়াইটাকে বেছে নিতে হবে। ওটা স্ট্রাগল, শনি মহারাজ স্ট্রাগল দিয়েছে, আর এখানে কিন্তু লড়াইটা থাকছে। এরপর রাহু, রাহুও কিন্তু থার্ড হাউসে শুভ ফল দেয়। সেক্ষেত্রে আমরা জানি যে রাহুর কাজটাকে কি, রাহুর কাজ হচ্ছে বাড়িয়ে দেওয়া, অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া। তো এই ক্ষেত্রেও কিন্তু রাহু এর মধ্যেকার থার্ড হাউসের যে সাহস, বল, পরাক্রম সেগুলোকে কিন্তু বাড়িয়ে দেবে, এবং বাড়িয়ে দেওয়ার ফলে মানুষটা কিন্তু স্ট্রাগলের দিকে এগোবে, বা তার যে জীবনের জার্নিটা সেটা কিন্তু সে সহজভাবে, মানে সহজ নয়, কঠিনতমভাবে সে গ্রহণ করবে। এটা গেল। আচ্ছা, আর একটা জিনিস বলেছিলাম যে যদি কোনো রকম ভাবে থার্ড হাউসে ক্রূর গ্রহ বা পাপ গ্রহ বসে থাকে, তাহলে সেইখানে যদি কোনো রকম শুভ গ্রহের দৃষ্টি পড়ে, ধরো বৃহস্পতির দৃষ্টি পড়লো, সেই ক্ষেত্রে কি ফল আসতে পারে? সেই ক্ষেত্রে আসবে হচ্ছে ওই যে স্ট্রাগলটা, একটা মানুষ স্ট্রাগল করছে মানেই কি সে আলটিমেটলি তার সাকসেসে পৌঁছাতে পারবে? এখানে একটা জিজ্ঞাসার চিহ্ন থাকে যে কত মানুষই তো স্ট্রাগল করে তথাপি কিন্তু সে তার লাইফে সাকসেসটা পায় না, তার ভাগ্যের উন্নতি হয় না। তো যদি আহ, বৃহস্পতির দৃষ্টি, যে কোনো দৃষ্টি, 5-7 নয়, যে কোনো দৃষ্টি যদি থার্ড হাউসে পড়ে, তাহলে ওই যে স্ট্রাগলটা মানুষটা করছে সেইখানে কিন্তু বৃহস্পতি এসে প্রমিসটা তৈরি করে দিল যে তুমি থার্ড হাউসের যে স্ট্রাগলটা আছে সেই স্ট্রাগলটা তুমি করো, আমি তোমার সঙ্গে আছি, বা আমি তোমাকে আশীর্বাদ করছি। আমরা বৃহস্পতির দৃষ্টিটাকে কি করি? আমরা বৃহস্পতির দৃষ্টিটাকে গঙ্গা জলের সঙ্গে তুলনা করি, অর্থাৎ আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। তো সেইখানে ওই স্ট্রাগলের সঙ্গে আমাদের ঈশ্বরের আশীর্বাদটা যুক্ত হয়ে গেল। ফলত আমাদের যে স্ট্রাগলটা সেটা প্রমিস পেয়ে গেল যে আমি যদি স্ট্রাগলটা সঠিকভাবে করতে পারি, আমি যদি আমার পুরুষার্থকে জাগিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আহ, ওই ভাগ্যের যে উন্নতি সেটা কিন্তু প্রমিস পেয়ে গেল, অর্থাৎ শিওর তার লাইফে ওই ভাগ্যের উন্নতিটা হবেই যদি বৃহস্পতির দৃষ্টি পায়। বৃহস্পতি গিয়ে যদি থার্ড হাউসে বসে, সেই ক্ষেত্রে কি বলেছিলাম আগের দিন, যে বৃহস্পতি সে যেহেতু শুভ গ্রহ, সেই রকম ভাবে সরাসরি ভাবে যেমন মঙ্গল, শনি এরা যেরকম স্ট্রাগল, সাহস ইত্যাদির কারক গ্রহ, সেই রকম ভাবে তো বৃহস্পতি সাহসের কারক গ্রহ বা স্ট্রাগলের কারক গ্রহ নয়। তিনি তিনি তো জ্ঞানের কারক গ্রহ। তিনি হচ্ছেন কমফোর্টের কারক গ্রহ। তো সেই ক্ষেত্রে এই আমাদের যে সাহস, আমাদের যে স্ট্রাগল, সাহসের কথাই বলবো, কিভাবে এখানে বৃহস্পতি সাহসটা আমাদের দিতে পারে। বৃহস্পতি, আগের দিন একটা ওই যে আমরা আলোচনা করতে করতে আমাদের লাইনটা চলে গেল, যে আমি পল্লবীকে জিজ্ঞেস করেছিলাম যে একটা জায়গাতে ধরো প্রতিবাদের একটা প্রয়োজনীয়তা রয়েছে। তো যাদের সৌম গ্রহ বসে থাকবে তারা বুঝতে পারবে, ধরো শুক্র, চন্দ্র, বুধ থার্ড হাউসে বসে আছে, সামনে অন্যায় হচ্ছে, আহ, এই অন্যায়ের বিরোধিতা করতে, যেমন কিনা আহ, মঙ্গল 1 মিনিটের জন্য ভাববে না, সেইখানে সৌম গ্রহ যারা তারা কিন্তু মনে মনে বুঝবে যে এখানে অন্যায় হচ্ছে, কিন্তু তারা না এগিয়ে বলতে পারবে না যে থামো, এটা অন্যায়, এটা প্রতিবাদ যে করাটা সাহস তো একটা, যে কোনো প্রতিবাদকে করতে গেলে একটা মানুষের তো লাগে মূলত সাহস। সেই সাহসটা সরাসরিভাবে দেয় কিন্তু মঙ্গল, যার মঙ্গল সবল এবং দুর্বল দুটোই, মানে মঙ্গল যদি অ্যাফ্লিকশনেও থাকে তাহলেও সে প্রচণ্ড প্রতিবাদী হয়। কীরকম ভাবে প্রতিবাদী? যেখানে প্রতিবাদ করার নয় সেখানে সেখানে গিয়ে সে প্রতিবাদ করে। আর যদি মঙ্গল অ্যাফ্লিকশনে না থাকে, শুভভাবে থাকে, তাহলে সে সঠিক জায়গায় প্রতিবাদ করতে পারে। কিন্তু বৃহস্পতি, তার তো প্রতিবাদ করার স্বভাব নয়, সে তো
জ্ঞানের মাধ্যমে সমস্ত জগৎকে জাগাতে চায়। কিন্তু যদি থার্ড হাউসে বৃহস্পতি বসে, সেই ক্ষেত্রে জানবে যেখানে যেখানে ধর্মের অবক্ষয় শুরু হয়েছে সেইখানে, অর্থাৎ ধর্ম বলতে কি, আমি হিন্দু আমি মুসলিম এইটাকে কিন্তু আমরা ধর্ম ধরবো না। ধর্ম কথার অর্থ হচ্ছে যা আমি ধারণ করি, অর্থাৎ আমার নীতিবোধ, আমার ন্যায় অন্যায় বোধ, আমার ক্ষমাবোধ, আমার সাহায্যবোধ, এই যে সেন্সগুলো, যেইখানে যেইখানে ধর্ম সংকটের মুখে পড়েছে, যেখানে যেখানে অনৈতিকতা হয়েছে, যেখানে যেখানে নীতির ভ্রষ্টতার প্রশ্ন উঠেছে, সেইখানে যদি থার্ড হাউসে বৃহস্পতি বসে থাকে, সেই ব্যক্তি সবার আগে সোচ্চার হবে এটা অন্যায়। এখানে মঙ্গলের থেকেও বেশি অ্যাক্টিভেশনে থাকবে বৃহস্পতি। যদি থার্ড হাউসে বৃহস্পতি থাকে এবং সামনে যদি কোথাও অধার্মিক কাজ হচ্ছে, সেই অধর্মের বিরুদ্ধে প্রথম সোচ্চার হবে যে, সেটা হচ্ছে থার্ড হাউসে বৃহস্পতি। যদি এরকম কোনো আহ, জায়গা দেখো যে যে মানুষটা, এবার বৃহস্পতির স্বভাবগুণ তোমরা বুঝতে পারবে যে মঙ্গলের বিরোধিতা, মঙ্গলের প্রতিবাদ আর বৃহস্পতির প্রতিবাদের মধ্যে তো পার্থক্য থাকবেই। স্বভাবগত গুণগত পার্থক্য তোমরা আছো, দুজন মানুষের কথা, দুজন মানুষের টোন, দুজন মানুষের শব্দচয়ন, সেইগুলোর মধ্যে পার্থক্য তোমরা ইতিমধ্যে জানো যে কিরকম হয়, মঙ্গল কি ভাষায় কথা বলে আর বৃহস্পতি কি ভাষায় কথা বলে। তো সেইখানে যদি এরকম কোনো পরিস্থিতি সামনে দেখো যেখানে অধর্ম হচ্ছে এবং কোনো ব্যক্তি সবার আগে এগিয়ে এসেছেন এবং সেই তার কথার মধ্যে বৃহস্পতির ছোঁয়া আছে, তাহলে জেনে নেবে যে ডেফিনেটলি ওই মানুষটার থার্ড হাউসে বৃহস্পতির কানেকশন থাকবেই। সেটা বৃহস্পতির সহাবস্থান হোক কিংবা বৃহস্পতির দৃষ্টি হোক, থাকবেই। হুম, এটা গেল। এইবার তাহলে আরেকটা, ম্যাম মরণ কারণ স্থান বলে কেন এখানে? মানে বৃহস্পতির মরণ, মানে বলে মরণ কারণ স্থান জুপিটারের জন্য থার্ড হাউসটা। বৃহস্পতির মরণ কারণ ওই যে সাহস, তোমার পরাক্রম, নেই সাহস। ওইটার সঙ্গে তো বৃহস্পতির যে সরাসরি ভাবে যে কারকত্ব, সেটা তো ছিল না, তাই না? এবং ধর্মভাব, দেখো অষ্টমের অষ্টম, যেখানে অষ্টম ভাব হচ্ছে নবমের দ্বাদশ, তাহলে অষ্টমের অষ্টম যে নবম ভাবের কারকত্ব কাকে দেওয়া হয়েছে? নবম ভাবের কারকত্ব দেওয়া হচ্ছে বৃহস্পতিকে। তার অষ্টম, বৃহস্পতিকে। তার দ্বাদশ ভাবকে, তার দ্বাদশ ভাব হচ্ছে অষ্টম, এবং এই অষ্টমের অষ্টম হচ্ছে তৃতীয় ভাব। বুঝতে পারলে? এই কারণে। হুম, হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। একদম। আচ্ছা, এইটা গেল। এরপরে ধরো যেটা বলছিলাম যে ধর্মের প্রশ্ন, এখানে একটা ছোট্ট করে সুন্দর তোমাদের আহ, উদাহরণ দিয়ে রাখি, লিখে নিও। শ্রীকৃষ্ণের ছিল বৃষলগ্ন, ভগবান শ্রীকৃষ্ণের বৃষলগ্ন, তার থার্ড হাউসে কিন্তু বৃহস্পতি ছিলেন। এইবার দেখো ভগবান শ্রীকৃষ্ণের হাতে কি ছিল? বরাবর ছিল হচ্ছে বাঁশি, তার তো যুদ্ধ করার কথা ছিল না। কিন্তু এই আহ, ভগবান শ্রীকৃষ্ণই আবার বাঁশি ত্যাগ করে সুদর্শন চক্র তুলে নিয়েছেন কখন? যখন যখন যেখানে যেখানে ধর্মের প্রয়োজনীয়তা হয়েছে। মহাভারতের যুদ্ধ বলো, শিশুপাল বলো, শিশুপালকে কি বলেছিল তার মাকে? ভগবান শ্রীকৃষ্ণ এই বচন দিয়েছিল যে 100টা পর্যন্ত অন্যায় বা 100টা পর্যন্ত অধর্ম ওরা আমি সহ্য করব। 99টা পর্যন্ত সহ্য করার পরে 100টার সময় কি হয়েছিল? ভগবান কিন্তু তার সুদর্শন চক্র ছেড়ে দিয়েছিল। আচ্ছা, সুদর্শন চক্র, এখান থেকে প্রশ্ন আসছে, সুদর্শন চক্র থার্ড হাউস থেকে আমরা কি দেখি? থার্ড হাউস থেকে দেখি আমরা হাত, তাই তো, দুটো হাতের বিচার করে থাকি। যাদের যাদের থার্ড হাউসে যে যে গ্রহগুলোর প্রভাব সরাসরিভাবে হোক বা দৃষ্টিগতভাবে হোক, হাতে কিন্তু থার্ড হাউসে, মানে সেই গ্রহের প্রভাব কিন্তু তার থার্ড হাউসে চলে আসে। মানে যদি কারো থার্ড হাউসে দেখো যে মঙ্গল বসে আছে, তাহলে দেখবে, মানে যদি কোনো বাচ্চার চার্টেই দেখো যে থার্ড হাউসে মঙ্গল বসে আছে, ওর ছোটবেলা থেকেই ও খেলা করবে কিন্তু ছুরি কাচি নিয়ে। ওর যে কোনো ইনস্ট্রুমেন্ট, মানে অস্ত্র শস্ত্র এইগুলোর দিকে কিন্তু ওর ঝোঁক থাকবে। ইভেন আমরা যারা বড়রাও আছি, তাদেরও বলবো, তাদেরও যদি থার্ড হাউসে মঙ্গল থাকে, তাদের কিন্তু হাতিয়ার, অস্ত্র, এই সবগুলোর প্রতি ঝোঁক থাকবে। ধরো রান্না করতে গেছে, মানে একজন মহিলা রান্না করতে গেছেন এবং তার থার্ড হাউসে মঙ্গল, তিনি কথা বলবেন হাতে চাকুটা নিয়ে এরকম করে নাড়তে নাড়তে। এই ছোটখাটো জিনিসগুলো ফলো করবে, বুঝতে পারবে। কাঁচি নিয়ে এমনি এমনি করে কথা বলছে, বা ছুরিটা নিয়ে এইভাবে কথা বলছে, বা কিছু একটা কিছুর মধ্যে ধরো সামনে অনেক কটা জিনিস ছড়ানো ছিটানো আছে, বই আছে, কাঁচি আছে, রাবার আছে, স্কেল আছে, এই মানুষটা কিন্তু ওখান থেকে কাঁচিটাই তুলে নেবে। তো এই থার্ড হাউসে কিন্তু মানে যখনই থার্ড হাউসে যে গ্রহটাই থাকবে তার হাতে ওই জিনিসপত্র কিন্তু চলে আসে। তো এই যে ভগবান শ্রীকৃষ্ণের
থার্ড হাউসে তো বৃহস্পতি, তাহলে ওনার হাতে তো বাঁশি ছিল ঠিক আছে, কিন্তু সুদর্শন চক্রটা কিভাবে আসলো? আর ভগবান শ্রীকৃষ্ণের থার্ড হাউসে বৃহস্পতি ছিল, কিন্তু নবম হাউসে কিন্তু বলবান মঙ্গলও ছিল। তাই যখন যখন ধর্মের জন্য দাঁড়াতে হয়েছে, তিনি কিন্তু মানে আহ, পরম যোদ্ধা হিসাবে দাঁড়িয়েছেন। এবং ওই যে সুদর্শন চক্র অর্থাৎ নবম হাউসের যে মঙ্গল, সেই মঙ্গল কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে একদম প্রহারের জন্য তাকে ভাবতে হয়নি। তো এই হচ্ছে বিষয়। আর ধরো যদি সৌম্য গ্রহরা বসে থার্ড হাউসে, বুধ, আমরা দেখে নেবো কারকত্ব। তো এই যে মানুষ, এই মানুষটাও সাহস প্রতিবাদ এগুলো দেখাবে। কিরকম ভাবে দেখাবে? বুথ থেকে আমরা কি করি? বুথ থেকে আমরা বিচার করি বিদ্যার। যখন প্রতিবাদ হবে, কোনো একটা প্রতিবাদের, ধরো একটা অধার্মিক কথা তার সামনে বলা হচ্ছে, তো সেইখানে সে তার জ্ঞানের প্রকাশ, তার যে বিদ্যার প্রকাশ, সেটা সে দেখাবে। জ্ঞান বলতে জ্ঞান বলবো না, এখানে বিদ্যার প্রকাশটা বলবো। দেখবে এমন এমন মানুষ আছেন যারা হচ্ছে প্রতিবাদ করে, ধরো তুমি একটা ভুল শ্লোক বলেছো বা ভুল একটা ব্যাখ্যা দিয়েছো, তো হতেই পারে না, আমাদের সবারই কিছু না কিছু হয়। সঙ্গে সঙ্গে সে সেই শ্লোকটার ব্যাখ্যা অমুক বইয়ের তমুক পৃষ্ঠার অত নম্বর শ্লোক ব্যাখ্যা করে তোমাকে কিন্তু কাটতে চলে আসবে, প্রতিবাদ করতে চলে আসবে। তো যার থার্ড হাউসে বুধ, সে কিন্তু তার জ্ঞানকে কাজে লাগিয়ে আহ, প্রতিবাদটা করবে বা সাহসটাকে দেখাবে। সেই রকম ভাবে যদি শুক্র আসে, শুক্র তার কি হবে? তার শুক্রের যে কারকত্বগুলো এবার যে কোনো মুহূর্ত যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, সেইটাকে কানেক্ট করা তো আমাদের কাজ। যে এই যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে কি ধরনের আহ, কারকত্ব, যে শুক্রের তো কত কারকত্বই আমরা পড়েছি, তো সেইখানে সে প্রতিবাদটা করবে কিভাবে? শুক্রকে আমরা জানি যে আহ, ভালোবাসার কারক গ্রহ। শুক্রকে জানি আমরা সাহিত্যের কারক গ্রহ। তো যখন কোনো, দেখো এমন অনেক প্রতিবাদ হয়, মিটিং মিছিল, যেখানে আমরা দেখি যে সাহিত্যের সাহায্য নেওয়া হয়েছে। কোনো একজন ব্যক্তি, সে হয়তো স্লোগান লিখেছেন কিন্তু পুরোটাই সাহিত্যকে আহ, কাজে লাগিয়ে, বা ভালোবাসাটাকে কাজে লাগিয়ে প্রতিবাদ, এরকম তো প্রচুর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই। তো সেই যে এই যে আইডিয়াটা কি, সেটা তো প্রথমে কেউ না কেউ করে, তারপরে সবাই তাকে অনুসরণ করে। এই আইডিয়াটা যে মানুষটার কাছে এসেছিল, যে প্রতিবাদ করব, সাহস দেখাবো, কিন্তু সাহিত্যের মাধ্যমে, কাব্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সেই মানুষটার কিন্তু থার্ড হাউসে শুক্রের কম্বিনেশন থাকার কথা। আবার থার্ড হাউসে চন্দ্র, চন্দ্র দিয়ে আমরা কি বিচার করি? চন্দ্র যে একজন ইমোশনাল, সব থেকে ইমোশনাল ব্যক্তি। তো চন্দ্রের আহ, সেই চন্দ্র আবার ইমোশন দিয়ে কিরকম ভাবে প্রতিবাদ করবে, সাহস দেখাবে? বেসিক্যালি মানে যে কোনো মানুষের যখনই আম, কোনো গ্রহ বা কোনো বিষয়, যে কোনো বিষয় যখনই কোনো মানুষের মধ্যে দুর্বলতা এনে দেয়, তো সেই দুর্বলতাটা, তোমরা জানো, এটা জানা কথা, যে কোনো বিষয়ে মানুষ সব থেকে যে বিষয়টার প্রতি দুর্বল থাকে, বা যেই কারকত্বটার প্রতি তার দুর্বলতা থাকে, সেইটাই কিন্তু সময়ান্তরে তার সব থেকে বড় শক্তির জায়গা তৈরি হয়ে যায়। আর যে বিষয়টায় তুমি দুর্বল, তো দুর্বল থাকা মানে কি? তুমি সেখান থেকে আঘাতপ্রাপ্ত হবে, একাধিকভাবে আঘাত প্রাপ্ত হবে। এবং এই আঘাতপ্রাপ্তি কেন? এই আঘাতপ্রাপ্তি হচ্ছে তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর ওই আঘাতগুলোর দ্বারা তোমাকে শক্ত করার চেষ্টা করছেন। তো ইমোশন, যে কোনো, আমরা যখন চন্দ্রের বিচার করব, চন্দ্র মানেই হচ্ছে সেই ব্যক্তি থার্ড হাউসে যখন এই চন্দ্র নিয়ে অবস্থান করবে, তো এই মানুষটার সাহসের জায়গাটা থাকবে না, সে প্রচন্ড ইমোশনাল। সেকেন্ডের সেকেন্ড তার কথাবার্তার মধ্যে ইমোশনাল ব্যাপারটা থাকবে। তো এই মানুষটার পক্ষে ওই রকম ভাবে সাহস দেখানো সম্ভব না। কিন্তু এই মানুষটাই আবার প্রচন্ড শক্তিশালী হয়ে যেতে পারে যদি চন্দ্রের কারকত, যেমন ওই যেমন আগের মঙ্গলটা বললাম, যে যদি এই চন্দ্র কোনো লগ্ন সাপেক্ষে গিয়ে সেকেন্ড হাউস হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই মানুষটাই পরিবারের জন্য লড়ে যাবে। সেটা ইমোশনটাকে কাজে লাগিয়েই, মানে সেই ইমোশনটাই একসময় তার আহ, মানে ইমোশনটার জন্য যে পারছিল না, সে দুর্বল হয়েছিল, একসময় ইমোশনটাই তার শক্তি হয়ে যাবে। এবং সেই ইমোশনটাকে কাজে লাগিয়েই সে কিন্তু লড়াই করতে পারবে, মানে ঘুরে দাঁড়াতে পারবে। এটা গেল আমাদের থার্ড হাউসের ফিলোসফি। এইবার আমরা কিভাবে চার্টের মধ্যে কানেকশনগুলো নেব, কি কি ফল আমরা এখান থেকে পেতে পারি, ছোট্ট করে একটা চার্ট এঁকে নাও ঝটপট করে। দেখো,
এইমাত্র বললাম যে থার্ড হাউস হচ্ছে সেকেন্ডের সেকেন্ড, তাই তো? ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ভাবে যদি আমরা বিচার করি, তাহলে সেকেন্ড ভাব হচ্ছে থার্ড হাউস। তাহলে সেকেন্ড ভাব থেকে আমরা কি বিচার করি? ধনের বিচার করি। এই ধনের যে সঞ্চয় ভাব, ধনের ভাব ভাবোদ্ভাবমে, তাহলে আমরা থার্ড হাউস থেকে পাচ্ছি। অর্থাৎ থার্ড হাউস কিন্তু আমাদের ইনকামের, মানে আমাদের যে ধনের ভাব, পরোক্ষভাবে কিন্তু ধনের ভাব, কারণ সেকেন্ড হাউস এই ভাবটাও কিন্তু আমাদেরকে ইনকাম দিতে পারে, বহুল ইনকাম দিতে পারে। ইনকাম বলতে শুধুমাত্র যে পয়সা তা নয়, যে কোনো রকমের উপার্জন আমাদের দিতে পারে, কারণ থার্ড হাউসটা আবার সরাসরিভাবে আমার ভাগ্যের সঙ্গে যুক্ত। তো আমার ভাগ্যের যখন জাগরণ হবে, আমার ভাগ্যের যখন উন্মোচন হবে, তখন আমার সমস্ত রকম আহ, যে প্রাপ্তিগুলো আছে, যে উপার্জনগুলো আছে, সেগুলো সম্ভব। তো এই যে থার্ড হাউস, সেটাও আমাদের প্রবলভাবে ধনের যোগ সৃষ্টি করতে পারে। কিভাবে? ধনযোগ, তোমরা জানো ধনযোগ কাকে বলে? ধনযোগ হচ্ছে 2, 5, 9, 11। যখন 2, 5, 9, 11 এরা একে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করে। কি ধরনের সম্পর্ক? গ্রহদের যে 4টে সম্পর্ক তোমরা পড়েছো, সেই 4টে সম্পর্কের কোনো একটি সম্পর্ক। 2, 5 হতে পারে, 2, 9 হতে পারে, 2, 11 হতে পারে। আবার এরা সবাই মিলে সম্পর্ক তৈরি করতে পারে। তো এই যে 2, 5, 9, 11, এরা যখন একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তখন কিন্তু ধনযোগ তৈরি হয়। ধনযোগ অর্থাৎ এই ব্যক্তির কাছে প্রমিস থাকলো চার্টের, যে সে সারা জীবনে তার কিন্তু কখনোই অর্থের অভাবটা হবে না, সেটা যে কোনোভাবে তৈরি হোক। 12টা রাশির মধ্যে, 12টা ভাবের মধ্যে যে কোনোভাবে যদি ধনযোগ তৈরি হয়, তাহলে আহ, এই প্রমিসটা চলে আসে যে এই মানুষটার জীবনে ধনের বা সম্পদের কখনোই কোনো ঘাটতি থাকবে না। এবার আমাদের দেখে নিতে হবে যে কোন ভাবে গিয়ে, কোন ভাবের সঙ্গে কোন ভাবের কানেকশনে এই যোগটা তৈরি হয়েছে। ধরো 2, 5, 9, 2, মানে 3-তে 2 বসেছে বা 5, 5 বসেছে, এরা দুজন বসেছে 9 এবং 11 দৃষ্টি দিচ্ছে, কানেকশন তৈরি হয়ে গেল। আমরা পড়ছি কোথায়? আমরা পড়ছি আজকে থার্ড হাউস। তাহলে থার্ড হাউসে ধনযোগ তৈরি হয়েছে, অর্থাৎ চার্ট প্রমিস করছে যে এই ব্যক্তি ধন সম্পদ সারা জীবন পাবে। কিন্তু কিভাবে পাবে? এই কিভাবেটা আমাদের খুঁজতে হবে। আমাদের জ্যোতিষীদের কাজ হচ্ছে কিভাবে খুঁজবে, কিভাবে পাবো। তাহলে পাবো হচ্ছে, আমরা পেলাম কোথায় কানেকশন তৈরি হয়েছে? থার্ড হাউসে কানেকশন তৈরি হচ্ছে। তাহলে আমরা জানি যোগ অথবা দোষ তখনই অ্যাক্টিভেটেড হয় কখন? না দশা অন্তর্দশাতে। কিন্তু এই ব্যক্তির যে ধনযোগটা তৈরি হলো, এই ধনযোগটা কিন্তু সারা জীবন, শুধু দশা অন্তর্দশা নেই, এই সারা জীবন এটা ভোগ করতে পারবে। কিন্তু দশা অন্তর্দশাটায় প্রবলভাবে ভোগ করতে পারবে। তো কিভাবে তার অ্যাক্টিভেশনটা হবে এই ধনযোগটা? যদি সে থার্ড হাউসটাকে অ্যাক্টিভেট করে ফেলে। থার্ড হাউসটাকে অ্যাক্টিভেট করতে কি করতে হবে? সৌরভ মিত্র বলুন। সৌরভবাবু বলুন, হ্যাঁ, থার্ড কি হাউস কি থেকে করবে? অ্যাক্টিভেট করার জন্য, হুম। থার্ড হাউস থেকে অ্যাক্টিভেট করতে গেলে ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি করতে হবে। হুম। তারপরে সাহস বা পরাক্রমটাকে বাড়াতে হবে নিজে নিজে, বা স্টোনের মাধ্যমে বা মূলের মাধ্যমে, বা আমরা স্টোন মূলে যাব না, ধরুন আমরা স্টোন মূল জানিই না, শুধু আমরা কারো করতেই থাকবো। আমরা কি করব? আমাদের নিজেদের, আমরা এখানে পুরুষার্থের কথা বলছি, আমরা নিজেরা কি করতে পারি সেই কর্মটার কথা বলছি। আমরা তখন স্টোন রেমেডি শিখিনি, কিচ্ছু জানি না তো সেগুলো। আমরা যেটুকু জানি সেটুকু নিয়ে বলবো। বলুন, এবার বলুন। উম, ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো করে, হুম। তারপরে হচ্ছে উম যোগাযোগ স্থাপন করে, আচ্ছা। কানেক্টিভিটি বাড়িয়ে। আচ্ছা, খুব ভালো। কিংসুক দুটো বাবু আসুন, আরেকটু দেখি কি সংযোজন করতে পারেন। হ্যাঁ ম্যাডাম। হুম। কি কি করব থার্ড হাউসটাকে অ্যাক্টিভ করার জন্য? কি কি করব? ম্যাডাম, উম, দুটো কি ঠিক হলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। ও হ্যাঁ, ও নিজের আহ, মানে সংবাদ যেটাকে আমরা বলি, দি ওয়ে হি কমিউনিকেটস, ওটাকে একটু ভালো রাখতে হবে। হি হ্যাজ টু বি রেসপেক্টফুল উইথ আদার্স। হুম। অ্যান্ড মানে ও, আর থার্ড হাউস থেকে চুক্তি স্ট্রেংথেরও বিচার হয়। আমার মনে হয় ও যাতে
অনায়াসে কাউকে নিজের বল প্রয়োগ দিয়ে ওকে যাতে কষ্ট না দেয়, হুম হুম এটাকে একটু লিমিট রাখতে হবে। হুম আর যেটা বললো ছোট ভাই মানে মানে ও যে সিবলিংস হবে হুম ওদের সাথে ভালো ব্যবহার বা ওদেরকে হেল্প করা বা ওদের সঙ্গে রাখলে, প্লাস মানে থার্ড হাউস দিয়ে নিজের মেন্টাল স্ট্রেংথ আর ইচ্ছা শক্তিরও বিচার হয়। তো হুম ও নিজের মানে ও ও যাতে নিজেকে ব্রেক ডাউন না করে না কোনো স্থিতিতে কি আম, ও আমি হেরে গেলাম আর পাচ্ছি না। হুম হুম, একদম সুন্দর। লাবণী, দেখি আর কয়েকটা বলো। ম্যাম, ভাই বোনেদের সঙ্গে, ছোট ভাই বোনেদের সাথে যোগাযোগ রাখতে হবে, বাড়াতে হবে। হুম আহ তারপরে যে কোনো, যে কাজটা করতে ভয় লাগে সেই কাজটাকে চ্যালেঞ্জ করতে হবে, মানে সেই কাজটা করার চেষ্টা করতে হবে, হুম। ওই ভয়টা কাটাতে হবে। আচ্ছা, প্রবাল তারপর দেখি, আর দু একটা প্রবাল বলুক। আর একটা বলবো, বলো। ম্যাম, শর্ট ছোট ছোট ট্রাভেল। ভ্রমণ, হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট ভ্রমণ করতে হবে। শর্ট ট্রাভেল হতে পারে। তারপরে আপনার কি বলে ওটাকে, মানে সোশ্যাল, যেটা নেটওয়ার্কিং এরও তো ব্যাপার। তো একদম সোশ্যাল মিডিয়ার ইয়েতে ব্যাপার ইয়েগুলো করা যেতে পারে। ঠিক, তারপরে রাইটিং এরও ইয়ে আছে, তো কিছু একদম লেখালেখি করা যেতে পারে। ঠিক। তারপরে মার্কেটিং এখান থেকে দেখা হয়, তো এই মার্কেটিং রিলেটেড সবগুলো কিছু করা কিন্তু যেতে আমরা পারে। যা বলছি, এই প্রত্যেকটাই কিন্তু রেমেডি, ঠিক আছে? আমরা সব সময় রেমেডি তো অবশ্যই স্টোন, কবজ, ম্যাডাম, রুদ্রাক্ষ। আরেকটা বলা যেতে পারে, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে নিশ্চয়ই বলুন। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে একদম হবে। একদম। থার্ড হাউস যখন উম, ভালো থাকবে, তাহলে আপনার প্রতিবেশীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। হুম। কিন্তু থার্ড হাউস যখন অ্যাপ্লিকেশনে আসবে, তখন কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক হবে দায়কুড়োলে। তো এই যে থার্ড হাউস থেকে আমরা আমাদের নবম ভাবটাকে অ্যাক্টিভ করতে পারি, তো যদি থার্ড হাউসটা শুভ থাকে, তাহলে কিন্তু প্রতিবেশীর আহ, অনেক রকম হেল্প আমরা সরাসরিভাবে পাই বা পরোক্ষভাবে পাই, যাতে করে আমাদের ভাগ্যের উন্নতিটা হয়ে যায়। যেমন আমার খুব কাছের একটা গল্প বলি। আহ, প্রতিবেশী মানে তখন হচ্ছে সিঙ্গুরে গন্ডগোল হচ্ছিল। একজন পরীক্ষা দেবে বলে ফর্ম তুলে নিয়ে এসছে, স্কুলেরই কোনো একটা গ্রুপের, গ্রুপ ডি গ্রুপ সি এরকম কিছু হবে। তো গন্ডগোল হচ্ছে বলে যে ফর্মটা তুলে নিয়ে এলো, সে আর গেল না পরীক্ষা দিতে, পাশের বাড়ির একজনকে দিয়ে দিল যে তুমি যাও। সে যে তুলে নিয়ে এসেছিল সে মেয়ে ছিল, আর যে গেল সে একটি ছেলে ছিল, এবং সে পরীক্ষা দিল এবং তার চাকরিটা হয়ে গেল। তো ও যে চাকরিটা ওর হওয়ার ছিল এটা তো অবশ্যম্ভাবী, কিন্তু ও কিন্তু হেল্প পেল প্রতিবেশীর, এবং তার ফলে ওর ভাগ্যের উন্নতিটা হলো। তো এই প্রতিবেশী, থার্ড হাউসের সঙ্গে প্রতিবেশীটা খুবই গুরুত্বপূর্ণ। যদি অ্যাফ্লিকশনে না থাকে, তাহলে মানে প্রতিবেশীর হেল্প আপনি যেরকম পাবেন, তেমনি আপনি প্রতিবেশীকে কাজেও লাগাতে পারবেন। মানে আপনার প্রয়োজনে অপ্রয়োজনে আপনি যদি প্রতিবেশীকে ইনভলভ করেন, তাহলে কিন্তু আপনার জন্য ভাগ্য উন্নতিতে সহায়কই হবে। প্রতিবেশী সবসময় সবার জন্য খারাপ হয় না। যাদের থার্ড হাউসে অ্যাফ্লিকশনে আছে তাদের অবশ্যই চূড়ান্তভাবে খারাপ হয়, যাদের নেই তাদের কিন্তু ভগবানের মতন প্রতিবেশীও মানুষজন পেয়ে থাকে, দেবতার মতন প্রতিবেশী অবশ্যই পায়। হ্যাঁ, তো এই হচ্ছে এই কানেকশনটা অবশ্যই খুব ভালো। আচ্ছা, তাহলে আমরা ধনযোগটা বুঝতে পেরেছি তো, সকলে বুঝতে হ্যাঁ, পেরেছি? আচ্ছা, এরপরে আমরা নেব হচ্ছে রাজযোগ। রাজযোগকারী গ্রহ, এটা মোটামুটি অনেকেই জানেন, অনেকে আবার জানেন না। কে যদি কোনো গ্রহ, এটা লিখে নিন যারা জানেন না, রাজযোগকারী গ্রহ কাদের বলে। যদি কোনো গ্রহ লগ্ন সাপেক্ষে কেন্দ্রপতি এবং কোণপতি একাই হয়, যে গ্রহটি কেন্দ্রপতি, সেই গ্রহটি আবার কোণপতি হচ্ছে। এটার মানে কি দাঁড়ালো? সোমা বলুক। সোমা, সোমা ঘোষ। ম্যাম বলবো? না না, একটু সোমাকে সুযোগ দিই, সৌরভ তো আসবেই, বলবেন। সোমা তো, আচ্ছা ঠিক আছে, সৌরভবাবু বলুন। কেন্দ্রপতি মানে 1, 4, 7, 10 হুম আর 1, 5, 9। হুম কেন্দ্রপতি হুম আর কোণপতি হুম যদি একই ঘরে থাকে, হুম। মানে সেটাকে বলছি আমরা কেন্দ্র আর কোণের সংযোগ। হ্যাঁ, তাহলে 1, 4, রাজ্যকারী 7, গ্রহ, 10, 1, 5, হুম, 9। রাজ্যকারী গ্রহ হচ্ছে কে? যেমন বৃষভ লগ্নের ক্ষেত্রে শনি মহারাজ, সে কেন্দ্রপতিও হচ্ছে আবার কোণপতিও হচ্ছে।
তাহলে যে গ্রহটা কেন্দ্রপতি এবং কোণপতি তাকে বলা হয় রাজ্যকারী গ্রহ। আর যখন কেন্দ্রপতি এবং কোণপতি তারা দুজন সহাবস্থান করছে বা একে অন্যকে দৃষ্টি দিচ্ছে বা স্থান পরিবর্তন করছে, যেগুলো চারটে আমরা সম্পর্ক দেখি, মূলত আমরা এখানে ধরি দৃষ্টি এবং একসঙ্গে থাকা। তাহলে যদি কেন্দ্রপতি এবং কোণপতি সহাবস্থান করে তাহলে গিয়ে রাজযোগ তৈরি হচ্ছে। রাজযোগটাও চরম শুভ একটা যোগ, এবং এই ক্ষেত্রেও কিন্তু চার্ট প্রমিস করছে যে এই মানুষটার নাম, যশ, প্রতিপত্তি, প্রতিষ্ঠা সেগুলো কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাহলে এই যে রাজযোগটা, এই রাজযোগটা তৈরি হয়েছে কোথায়? থার্ড হাউসে। যদি থার্ড হাউসে রাজযোগ তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মানুষটাকে এই রাজযোগটা থাকলেই যে ওই যে কোনো যোগ, যে কোনো দোষ থাকলেই যে সব সময় যে প্রতিদিন প্রতিদিন কাজ করবে তা কিন্তু নয়। যখনই যখনই দশা অন্তর্দশা কানেক্ট করবে তখনই তখনই তার যে প্রতিক্রিয়া, তার যে কাজ, সেটা হচ্ছে গিয়ে সম্মুখরূপে পাওয়া যাবে। কিন্তু যদি আমি অ্যাক্টিভেশনে আনতে চাই নিজের মাধ্যমে, যে আমি এটাকে অ্যাক্টিভ করব, তাহলে আমাকে প্রমিস কি করেছেন ঈশ্বর? যে থার্ড হাউসে আমি তোমাকে রাজযোগ দিয়েছি, এই রাজযোগটাকে যদি তোমাকে কাজে লাগাতে হয় বা অ্যাক্টিভ করতে হয় বা অন করে দিতে হয়, সুইচ অন করে দেওয়ার মতন, তাহলে কি করতে হবে? থার্ড হাউসকে অ্যাপ্লাই করো। থার্ড হাউসকে অ্যাপ্লাই করা মানে যা যা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, থার্ড হাউসের যে যে কারকত্বগুলো আছে সেই কারকত্বকে আমরা অ্যাক্টিভ করে দিলেই কিন্তু আমাদের সঙ্গে থার্ড হাউসের সঙ্গে সঙ্গে আমাদের ভাগ্য ভাব এবং ওই রাজ্যকারী যে ভাবটা আমরা পেলাম সেইটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই দুটো ক্লিয়ার? হ্যাঁ ম্যাডাম, ক্লিয়ার। হ্যাঁ, এই দুটো একটু লিখে নেবেন। এগুলো কিন্তু মানে যেমন রেমেডি যোগ যেমন পড়াচ্ছি, সাথে কিন্তু রেমেডি এগুলো কিন্তু সারা জীবন কাজে লাগবে। হ্যাঁ, তো একটু যত্ন সহকারে এই বিষয়গুলো সেক্ষেত্রে বুঝে নেবেন। ম্যাম, কর্কট লগ্নের পক্ষে মঙ্গল কি রাজযোগকারী গ্রহ হতে পারে? কেন্দ্র কোণপতি, হুম, আচ্ছা, পঞ্চম আর দশম এটা পতি। আপনারা পরে একটু বিচার করে নেবেন। আমি আপনাকে বলে দিয়েছি, আমি এই সব কটা গ্রহের আমি হ্যাঁ লেখা হ্যাঁ করে দিয়েছি। হুম, ওকে ওকে। অনুষ্ঠান ম্যাম, কেউ যদি কোনো 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 ক্লায়েন্ট যদি মানে পয়সা না থাকে, অর্থের অভাবে আসে, হুম সে হুম যদি কোনো রেমিডি চায়, সে কর্মের মাধ্যমে তো তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে। হুম, এই ধরনের কাজগুলো তো আমরা রেমিডি হিসেবে দিতে পারি। একদম। হুম। আপনাকে দেখুন, যখনই আপনি অষ্টমের দ্বারা ইনকাম করছেন, হুম, অষ্টম হচ্ছে সেকেন্ড, আপনার 7th হাউসের দ্বিতীয়। তার মানে আপনার কাছে কিন্তু সরাসরিভাবে অন্যের ধন আসছে। দেখুন, আমরা সবাই কর্ম করার পরে যে ইনকামটা করি, অবশ্যই সেটা অন্যের টাকাই আসে, কিন্তু সেটা একটা মাধ্যম মেনে। কিন্তু যখন অষ্টমের কাজ আমরা করি, সরাসরিভাবে অন্যের টাকাটা একদম সরাসরিভাবে আমার কাছে চলে আসছে। অষ্টম হাউস যার আহ, বেশ ভালো, তাহলে তার সপ্তম হাউসের থেকে টাকা পেতে, মানে অন্যের টাকা পেতে কোনো সমস্যা হয় না। তো এই টাকাটা আমরা রোজগার করছি কিভাবে? যখন আপনি অ্যাস্ট্রোলজিটাকে প্রফেশন হিসেবে নিচ্ছেন, অন্যের ভাগ্যের বিশ্লেষণ করে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই আপনি অন্যের ভাগ্যের উপরে, মানে খোদার উপর খোদগারি যেটা বলা হয়, রেমিডি ইউজ করবেন, তখন কিন্তু সেইটা একটু শক্ত জায়গায় চলে গেল। তো তার জন্য কিন্তু ওই যে ঘোড়া ঘাসে দস্তি কাটে কি তো খায় কি কে, যে ব্যাপারটা আছে, আমাদেরকে তো করতে হবে। তো চেষ্টা করব যখনই, মানে আমরা যতটা ইনকাম করব সেই ইনকামের 30%, এটা কিন্তু আহ, মানে শাস্ত্রেই উল্লেখিত আছে যে 30% কিন্তু সেবা করতে হবে, দান করতে হবে। আপনার 12th হাউসটাকে অ্যাক্টিভেশনে আনতে হবে। তো এই যে দানটা আপনি করবেন, পরিষেবা, যে 6th হাউসটাকেও আপনাকে অ্যাক্টিভ করতে হবে। মানে আমাদের যাতে 8টাকে, যেহেতু আমরা অলরেডি 8টাকে নিয়ে ঘাটাঘাটি করছি, সঙ্গে 6 আর 12টাও থাকছে, সেই 6-12-র খারাপ প্রভাব যাতে আমাদের জীবনে না চলে আসে, সেই কারণে তাদেরকে আমাদের শুভভাবে অ্যাক্টিভেশনে রাখতে হবে। তাহলে আমরা 12 শুভটাকে কিভাবে করব? 12 শুভটা করব আমরা দান করব। আর 6টাকে আমরা কিভাবে করব? 6টাকে করব আমরা পরিষেবা করব। তাহলে আমরা যখনই কাজ করব, কিছু পরিষেবামূলক দান, মানে আমাদের যে পরিষেবা, অর্থাৎ আমরা এই অ্যাস্ট্রোলজিটাকেই আমাদের আহ, জীবিকা হিসেবে জানি, এখান থেকে আমরা পরিষেবা নেব, তাহলে কিছু হয়তো ফ্রি প্রেডিকশন আমরা করব, কিছু, সব নয় অবশ্যই, এবং কিছু আমরা দান করব। সেই দানটা কিন্তু অবশ্যই আপনার এই যে দুই একটা মানুষের সাহায্য হলো, যে পয়সা ছাড়া আপনি তাকে দুটো রেমেডি বলে দিলেন, মানুষটা আহ, ভালোভাবে থাকলো, একটু তার ভালো হলো। অবশ্যই একজন সঠিক জ্যোতিষের কাজ রেমিডি সেল করা নয়। 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা আমি ইনকাম করেছি রেমিডি বিক্রি করে, এটা কোনো সাকসেস নয়। আমি একটা মানুষকে তাকে একটা সঠিক কর্ম দেখাতে পেরেছি, এটাই একজন সঠিক জ্যোতিষের
নিদর্শন যে সেই মানুষটা, একজন মানুষ আমার কাছে বিপদে পড়ে এসে বলছে আমি বিপদে আছি, আমি তাকে বলে দিলাম যে একটা নীলা নিতে হবে। সেই মানুষটা বলছে আমার কাছে একটা বাইক আছে যেটা চালিয়ে আমি কর্মস্থানে যাই, তাহলে আমাকে স্যার বা ম্যাম বাইকটা বিক্রি করে দিতে হবে। আমি চুপ থাকলাম এবং সে নীলা নেওয়ার চক্করে তার বাইকটা বিক্রি করে দিল। এই কাজগুলো নয়, এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো আমরা করতেই পারি, কিন্তু এই কাজগুলো করলে ওই কর্মফল আমাদেরও পিছু ছাড়বে না। তো সেইখানে যদি সেই মুহূর্তে তাকে একটু বাঁচিয়ে দিই, আবার পরে সে রেমেডি কিনবে, অসুবিধা তো নেই। এই কাজগুলো অবশ্যই আপনারা জানি করবেন। আহ, সুযোগ সুবিধা মানুষের জীবনে অনেক রকম আসে, কিন্তু লোভ ষড়রিপুর অন্যতম প্রধান রিপু, সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জানি যে আমাদের শাস্ত্র বলছে, সনাতন ধর্ম বলছে যে নরকের যে দুয়ার কাম ক্রোধ এবং লোভ, তো এই যে লোভ সেটা হচ্ছে 11th হাউস, ওই লোভটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অন্তত একটা নরকের দুয়ার আমাদের সামনে আমরা বন্ধ করতে পারলাম। যাই হোক, এবার আমরা দেখব ম্যাম, দান হিসেবে কি অর্থের দান না অন্য কোনো বস্তুর দান করা উচিত? বস্তুর দান। চেষ্টা করবেন বস্তুর দান করার। এবং দান যখনই করবেন, আপনি দেখে নেবেন আপনার ব্যক্তিগত চার্টে কি কোন গ্রহের দানটা সঠিক, সেই গ্রহর দানটা আপনি করে দিন। অর্থ না দেওয়াই ভালো। অর্থ না দেওয়াই ভালো। সরাসরি ভাবে কোনো অর্থ কি দিলে করে আপনি বুঝবো ম্যাম এটা কোন গ্রহের দান করা উচিত? যেটা তোমার খারাপ ফল দিচ্ছে তোমার ঘরে, ধরো প্রত্যেকটা গ্রহ তো কোনো না কোনো ভাবকে সমস্যায় ফেলে রেখেছে। তোমার যে ভাব নিয়ে সমস্যা, সবকটা সমস্যাতে তুমি একবারে রিকভার করতে পারবে না। ধরো মঙ্গল তোমাকে সমস্যা দিচ্ছে যে কোনো ভাবে এসে, তো মুসুর ডাল দান করে দাও। শনি আমার যে মহারাজ কোনটা করছে। শনি মহারাজ তোমাকে এসে সমস্যা করছে, তুমি সর্ষের তেল দান করে দাও। কি তুমি কালো মুগ ডাল করে দান করে দাও। তোমাকে বুধ সমস্যা, নবগ্রহ দান করলে প্রবলেম হবে? নটাই যদি আমি দান করতে থাকি, কেন অবশ্যই আমি তো শুধুমাত্র বুঝতেই পারছি না কে। শুধুমাত্র জ্বর হয়েছে এবার তুমি ক্যালপল প্যারাসিটামল এজিথ্রোমাইসিন সব খাচ্ছ, কি ফল পাবে? ঘেটে ঘ হয়ে যাবে না। ও পাবো না? আচ্ছা 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 ম্যাম। সব ঠিক করো। আর তো ম্যাম, সব করতে গেলে সূর্যাস্তের পরে কি দান না করা ভালো? হ্যাঁ হ্যাঁ সূর্যাস্তের পরে, হ্যাঁ সূর্যাস্তের পরে দান না করাই হ্যাঁ, ভালো, এরকম দান কোনো বিষয়? সবসময় সূর্যাস্তের আগেই করা উচিত। হুম। ঠিক আছে, আমরা যখন রেমেডি পড়বো তখন এই দান একটা বড় চ্যাপ্টার থাকবে, অবশ্যই তখন আমরা শেখাবো আরো অনেক কিছু। হ্যাঁ, দান করাটা, একটা কথা জানবেন, আমরা গঙ্গা স্নান করি, অতীব পবিত্র, পৃথিবীর মানে ব্রহ্মাণ্ডের সব থেকে পবিত্র জল গঙ্গা। আর সেই গঙ্গার জলে স্নান করলে ইনস্ট্যান্ট নখানা রবি সন্তলনে চলে আসে। যাদের যাদের যে সময় কোনো পথ খুঁজে পাচ্ছেন না, মানে এক্ষুনি তো রেমেডি করা সম্ভব না, আজকেই আপনার প্রচন্ড মানে মানসিক বিধ্বস্ততার দিন, আপনি বুঝতে পারছেন না কিভাবে কি করব, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, পাগল পাগল লাগছে, গঙ্গায় চলে যান, ডুব দিয়ে আসুন, ইনস্ট্যান্ট সবকটা গ্রহ জায়গায় চলে আসবে। গঙ্গা স্নান, আর ওই গঙ্গা স্নানের থেকেও, মানে গঙ্গা স্নানের থেকেও বড় স্নান হচ্ছে দান। দানের থেকে মহান স্নান আর নেই। তো আমাদের প্রত্যেকেরই অবশ্যই উচিত প্রতিদিন কিছুটা দান করা উচিত। সেই ক্ষেত্রে ম্যাম, দান তো জ্ঞান দান হতে পারে। অবশ্যই জ্ঞান দান হতে পারে, কিন্তু সেটা কি জ্ঞান দান বলতে কিরকম জ্ঞান? তুমি একটা স্টুডেন্টকে, যে একটা স্টুডেন্ট গরিব, তাকে তুমি বিনি পয়সায় পড়াতে পারো, এটা জ্ঞান দান। তুমি এসে আমাকে দুটো ওই নীতি কথা শোনালে, এতে তো আমার কাজে লাগবে না, লাগবে? এরকম ভাবে কোনো মানুষ মানে প্রচন্ড সমস্যায় পড়েছে, তাকে সঠিক দিশা দেখাও। মানে ধরো তোমার কাছে একজন বন্ধু তোমাকে খুব বিলিভ করে, তোমাকে এসে বললো আমি বিপদে পড়েছি, তোমার হয়তো সেই বিষয়ে জ্ঞান আছে, বন্ধু তুমি একটু বলে দাও যে আমার কোন দিকটা বেছে নেওয়া উচিত, কোন কাজটা করা উচিত। এবার তুমি সেখানে বিপদ বুঝতে পারছো যে আমি তো একে বুদ্ধি দিতে গেলে আমি বিপদে পড়বো। তখন তুমি বললে দেখ যেটা ভালো হয়, যে পথটা ভালো হয় সেটা বুঝে কর। এটা তো জ্ঞানদান হলো না, বা তুমি বন্ধুর সঠিক কর্মটাও করলে না, তোমার বন্ধুত্বের ধর্ম তুমি পালন করলে না। তো সেইখানে যদি তোমার জ্ঞানটাকে তুমি ওকে দান করে সঠিক পথ দেখাতে পারো, এবং ও যদি বিপদ সংকুল জায়গার থেকে নিজেকে তুলে আনতে পারে, তোমার একটা বড় দান হলো এবং তুমি একটা বড় পুণ্য করলে, অবশ্যই করলে। সেক্ষেত্রে মেন্টরিংও তো মানে আপনি মেন্টরিং করছেন ধরুন, তো সেক্ষেত্রে মেন্টরিংও তো দান না? মেন্টরিং করতে গেলে যদি তুমি বিনি পয়সায় করতে পারো, অবশ্যই দান। পয়সা নিলে আর দান কি করে হলো? এই যে আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি, আমি তো বিনি পয়সায় দিচ্ছি না তোমাদের, এটা একটাও দান নয়, তোমরা না, আমার মাধ্যমে পাচ্ছ। হুম। আমি এবার এটা এইটাই যদি আমি পার্সোনালি কাউকে বিনি পয়সায় দেই, তখন সেটা আমার জ্ঞান দান হয়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এবার তৃতীয় হাউসে যদি কোনো গ্রহ নীচ থাকে, পরবর্তী সূত্র, যদি তৃতীয় হাউসে কোনো গ্রহ নীচ থাকে, তাহলে নীচ থাকলে সেইটা কি হবে, সেই গ্রহ ফল কিরকম দেবে? নিশ্চয়ই ভালো ফল দেবে না, আমরা জানি। কিন্তু যদি তৃতীয় হাউসে থাকা কোনো গ্রহ নবাংশে গিয়ে বলি হয়ে যায়, সবল হয়, সবল কিভাবে হয় আমরা আগে শিখেছি, তাহলে সেই গ্রহ কিন্তু মহারাজযোগের মতন ফল দেয়। পরাশরজি বলেছেন 3, 6 এবং 8, 3, 6 এবং 8 এই সমস্ত ঘরে, 3, 6, 8 এই সমস্ত ঘরে যদি কোনো নেগেটিভ মানে নিচস্থ গ্রহ বসে এবং সে যদি গিয়ে নবাংশেতে বলি হয়, উচ্চস্থ হয়, তাহলে এই গ্রহ মানে এই যে নিচস্থ গ্রহ সেটাই কিন্তু দশা অন্তর্দশায় আসলে মানে উচ্চস্থের থেকেও ভালো ফল দেয়। মানে এই জন্য মহাযোগ বলা হয়েছে, মহাযোগের মতন ফল দেয়। 3, 6, 11, 3, 6, 11, একটু পল্লবী বলে নি, 3, 6, 11 এই ভাবগুলোকে বলা হয় ত্রিসরায় ভাব, তোমরা জানো। 3, 6, 11, 3 ত্রি মানে হচ্ছে 3, স্বর কথার অর্থ হচ্ছে 6, আর আয়া, আয়া কথার অর্থাৎ 11, 3, 6, 11 ত্রিসরায় ভাবে যদি উপচয় ভাবপতি অর্থাৎ 3, 6, 10, 11 পতি, কি বললাম, ত্রিসরায় ভাবে 3, 6, 11 ভাবে যদি উপচয়পতি অর্থাৎ 3, 6, 10 এবং 11 এরা যদি কেউ এসে বসে, তাহলে উপচয় কথার অর্থ কি আমরা আগে পড়েছি, উপচয় কথার অর্থ যেটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে যেটা গ্রো করে, সেটাকে আমরা উপচয় ভাব বলেছি। উপচয়, উপচয়ের মধ্যে কি আছে, 3 আছে, 6 আছে, 10 আছে এবং 11 আছে। এই চারজনের যে ভাবপতি, তারা যদি 3-এ গিয়ে বসে কিংবা 6-এ গিয়ে বসে কিংবা 11-তে গিয়ে বসে, এরা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুভ ফল দান করে। যত দিন যাবে তত তার যে কারকত্বের ফল, সেই ফলটা কিন্তু সে মানে যথাক্রমে বেশি দেবে। অর্থাৎ ধরো 3 নম্বর ঘরে এসে 6 নম্বর ঘরের মালিক বসেছে, সেই 6 নম্বর ঘরের মালিক হচ্ছে শুক্র। 3 নম্বর ঘরে এসে 6 নম্বর ঘরের মালিক বসেছে, সেই 6 নম্বর ঘরের মালিক হচ্ছে শুক্র। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে শুক্র থেকে আমরা কি জানি, মেইনলি সম্পদ, তাই তো? তাহলে 3 নম্বর ঘরে যখন 6 নম্বর ঘরের মালিক শুক্র এসে বসবে, এই মানুষটার কিন্তু যত দিন যাবে সময়ের সঙ্গে সঙ্গে এর কিন্তু সম্পদ বৃদ্ধি হবে। ধরো বিয়ে হয়েছে, তো উপচয় যেহেতু বাড়বে, বিয়ে হয়েছে, বিয়ের সঙ্গে সঙ্গে এই মানুষটার জীবনে যেহেতু 6th হাউস থেকে আমরা প্রেম দেখি, ভালোবাসা দেখি, বিয়ের সঙ্গে সঙ্গে হয়তো ভালোবাসা নেই দুটো মানুষের মধ্যে, ভালোবাসা তৈরিই হয়নি, কিন্তু যত দিন যাবে তত কিন্তু এই দুজন মানুষের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসাগুলোও কিন্তু বাড়বে সময়ের সঙ্গে সঙ্গে। এবার ধরো 3 নম্বর ঘরে গিয়ে বসেছে হচ্ছে 11 নম্বর ঘর, রবি, সে গিয়ে 3 নম্বর ঘরে গিয়ে বসেছে। তাহলে রবির থেকে আমরা কি কি কারকত্ব দেখব, মান, যশ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি ইত্যাদি। তাহলে এই ব্যক্তির যত দিন যাবে তত ধীরে ধীরে কিন্তু তার হচ্ছে মান সম্মান, আজ যেটা আছে, আজকে যে পরিস্থিতিতে আছে, যদি 3 নম্বর ঘরে 11 নম্বর ঘরের মালিক অর্থাৎ রবি 11 নম্বর ঘরের মালিক হোক বা 6 নম্বর ঘরের মালিক হোক বা 3 নম্বর ঘরেরই মালিক হয়, যদি সে গিয়ে বসে, তাহলে এই মানুষটার কিন্তু বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, যত দিন যাবে ধীরে 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 কিন্তু মানুষটার মধ্যে তার যে মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো কিন্তু বাড়তে থাকবে। এবার কি বলছিলিস পল্লবী? ম্যাম বলছিলাম যে যদি 3 নম্বর ঘরের প্ল্যানেট নিচস্থ হয় হুম। আর সেটা যদি D9 চার্টে গিয়ে একই জায়গায় থাকে, ধরুন সান লিব্রাতে নিচস্থ হচ্ছে, এবার সান গিয়ে লিব্রাতেই বসলো D9-এ, তাহলে সেই ক্ষেত্রে কি রেজাল্ট হবে? দুটোই তো নিচস্থ হয়ে গেল, এটা নিচস্থের ফলই পাবে। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। যদি উচ্চস্থ না, হয় বা প্ল্যানেট তো সপ্তমী হয়, বর্গোত্তম হলো কিন্তু তবুও নিচস্তরই ফল পাবে। না, এটা এইখানে বর্গোত্তমে ফল সবসময় ভালো আসে, বর্গোত্তমে ফল ভালো আসে, কিন্তু যেহেতু নিচস্থ আছে নিচস্থর ফলও পাবে। ঠিক আছে, এটা হচ্ছে সব মানে দু রকম ফল পাবে। দু রকম ফলই পাবে। ধরো একটা জায়গাতে নিচস্থ আছে, একটা জায়গাতে উচ্চস্থ আছে,
নবাংশে উচ্চস্থ আছে কিন্তু লগ্ন চার্টে নিচস্থ আছে। তাহলে এই যে ব্যক্তি, এই ক্ষেত্রে ধরা নিচস্থর ফলটা ধরা হয় না, এখানে ফল পাবে উচ্চস্থেরই। কিন্তু তবুও তাকে কিন্তু প্রথম জীবনে মানে জীবনটাকে যদি আমরা ধরো দুটো ভাগে ভাগ করছি, ফার্স্ট মানে প্রথম জীবনের প্রথমার্ধ এবং শেষার্ধ, তো কিছুটা সময় কিন্তু একে নিচস্থের ফলও পেতে হবে, একেবারেই যে পাবে না তা কিন্তু নয়। বর্গোত্তম হয়েছে, ও কিন্তু বর্গোত্তমের ফল পাবে, তথাপি কিছু নিচস্থের ফল কিন্তু ওকে পেতেও হবে। একদম যে নিচস্থের ফল কেটে যাবে তা কিন্তু হবে না। বর্গোত্তম হবে অর্থাৎ ওই গ্রহটা কিছু কিছু কারকত্বের খুব ভালো ফল দেবে, কিন্তু নিচ হয়ে যাওয়ার জন্য ওই ভাবের কিছু আহ, ফল যেখানে কিন্তু ও ডিফেক্ট দেবে। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার লাস্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় ভাবে কেতু। তো কেতু হচ্ছে, আমরা আগে দেখো যখন আমরা এই তৃতীয় ভাবে বলেছিলাম যে ক্রূর ক্রূর গ্রহ বা পাপ গ্রহ বসছে, তারা ভালো ফল দেয়, কিন্তু সেইখানে আমরা সেই লিস্টে কিন্তু কেতুকে রাখিনি। কেতু কিন্তু তৃতীয় হাউসে ভালো ফল দেয় না। তৃতীয় হাউসে কেতু যখনই বসবে, কেতুকে আমরা জানি বিচ্ছেদের কারক গ্রহ, তো এ কিন্তু তৃতীয় ঘর থেকে যা যা কারকত্ব, সেই সমস্ত কারকত্ব থেকে বিচ্ছেদই দেবে। অর্থাৎ ছোট ভাই বোনের থেকে দূরত্ব, প্রতিবেশীর থেকে দূরত্ব, শর্ট ট্রিপ করলে বিপদ বাড়া বা সমস্যা, শর্ট ট্রিপে গেলে পরে আমরা যে যে কোনো ছোট একটা ট্রাভেল থেকে আমরা যে আনন্দগুলো পাই, সেই আনন্দে বাধা। এবং কোনো রকমভাবে যদি থার্ড হাউসে কেতু বসে থাকে এবং সেখানে গিয়ে মঙ্গল কোনো রকমভাবে কানেক্ট করে, তাহলে হাতের দশা অন্তর্দশা আসলে পরে হাতে সেলাই পড়া, বা সেখানে কি শনি কানেকশন করলে পরে গিয়ে অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়ে যাওয়া, এইগুলো কিন্তু টুকটাক এখানে দেখতে পাওয়া যায়। এবার লাস্ট যদি কারোর কোনো প্রশ্ন থাকে করো, নিয়ে আমি ক্লাস বেরিয়ে যাবো, অলরেডি 10 মিনিট এক্সট্রা করে ফেলেছি। বলো, কারো কি কিছু কোনো প্রশ্ন আছে থার্ড হাউস নিয়ে? ম্যাডাম রাজযোগটা একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, রাজযোগ হচ্ছে 1-5-9, এর যে লর্ড, যে কোনো লগ্ন সাপেক্ষে 1-5-9, সেই লর্ডের সঙ্গে যদি 4-7-10, এক তো নিয়েইছি, 4-7-10-এর যে লর্ড, সেই লর্ডের যে সম্পর্ক, আমরা 4 রকম সম্পর্ক জানি, সেই সম্পর্ক যদি তৈরি হয়, তাহলে কি কেন্দ্রপতির সঙ্গে কোন পতির সম্পর্ক তৈরি হবে, তাহলে সেটাকে আমরা রাজযোগ বলবো। ঠিক আছে। হুম, এটা হলে কি ভালো কিছু হয়? হুম। এটা হলে কি ভালো কিছু হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রাজযোগ মানে তো খুব ভালো, যে ভাবে আছে সেই ভাবের সমস্ত ফলের বৃদ্ধি করাবে আর কি। আচ্ছা। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ থার্ড হাউসটা কি সেই ক্ষেত্রে আমাদের মানে ম্যালিফিক হর হিসেবে ধরা হচ্ছে? কারণ এখানে মানে খারাপ ভাবে খারাপ গ্রহ ভালো ফল দেয়, হ্যাঁ, খারাপ থার্ড গ্রহগুলো হাউসটাকে তো ভালো ফল দিচ্ছে। ত্রিক ভাব ধরছি তো আমরা। ত্রিক ভাব যে 3-6-8, ত্রিক ভাবের মধ্যে তো একটা খারাপ ভাব হচ্ছে তোমার, আমি যে কি বললাম, আমাদের নরকের দ্বার 3টে মাধ্যমে আমরা খুলতে পারি: কাম, ক্রোধ আর লোভ। কাম হচ্ছে 11 নম্বর, ক্রোধ হচ্ছে তোমার, সরি, কাম ক্রোধ লোভ, কাম হচ্ছে 3 নম্বর ঘর, আর ক্রোধ হচ্ছে 6 নম্বর ঘর, আর লোভ হচ্ছে 11 নম্বর ঘর। তো কাম কাম যে আমরা কাম ত্রিকোণটা পড়েছিলাম মনে আছে, ধর্ম ত্রিকোণ, কাম ত্রিকোণ, সেই কাম ত্রিকোণের ধর্ম প্রথম অর্থ কাম ত্রিকোণের মোক্ষ। প্রথম ভাবটাই হচ্ছে তৃতীয় ভাব। তো ত্রিক ভাবের একটা ভাব তৃতীয় ভাব, সুতরাং তৃতীয় ভাবটাকে আমরা অন্য অন্য সমস্ত যে শুভ ভাবগুলো আছে সেই রকম ভাবে ট্রিট করব না, এটা ত্রিক ভাবের একটা ভাব। অর্থাৎ এটা কিন্তু 6-8-12-এর মতন দুস্থান না হলেও এটা একটা কিন্তু মানে মোটামুটি ভাবে আমরা এটাকে অশুভ স্থানই ধরবো। ঠিক আছে। ম্যাম, তাহলে ম্যাম কেতু 3 আর 9-এর কেন কানেকশন তৃতীয় হলে ভাবে 9 তো খারাপ? খুবই ভালো ঘর, তাহলে তো 9th হাউস তো অ্যাফ্লিক্টেড হয়ে যাবে 3 নম্বর ঘরের তিন সাথে নম্বর যদি কানেক্টিভিটি কোনো হলে। খারাপ গ্রহ বসে, অবশ্যই তার দৃষ্টির মাধ্যমে 9th হাউস অ্যাপ্লিকেশনে পড়বে। কি বলেছি, আর কারো 9th হাউসে যদি থার্ড লর্ড বসে তাহলেও তো সেম হবে। থার্ড লর্ড বসলে যে সেম হবে, থার্ড লর্ডের মাধ্যমে তোমার স্ট্রাগলটা বসবে। নাইনথের যে থার্ড থেকে আমরা কি ধরলাম, থার্ড থেকে তুমি মামা পিসি ছোট ভাই এগুলো বাদ দাও, থার্ডের মেইন জিনিস হচ্ছে আমাদের স্ট্রাগল, তাই তো? পরাক্রম। তাহলে পরাক্রম, ওই যে নাইনথে এসে বসেছে মানে তোমার ভাগ্য উন্নতিটাও ইজি ইজি হয়ে যাবে না, সেখানে তোমাকে দিয়ে কেন? স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। মানে যদি ওইখানে থার্ড লর্ড বৃহস্পতি হয়ে যায় তাহলে বেঁচে গেলে, কিন্তু যদি বৃহস্পতি না হয়ে শনি বসে, শনি হয়, মঙ্গল হয়, রবি হয়, তাহলে তোমার লাইফে স্ট্রাগলটা অনেক বেশি শক্তপোক্ত হবে, তবে গিয়ে তোমার ভাগ্যের হুম। উন্নতি হবে। আমার প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম ম্যাম। ওকে। তৃতীয় কেতু কেন খারাপ ফল দেয়? আচ্ছা, পরাক্রমটাই থাকে না, লেট গো মানসিকতা থাকে। একদম একদম একদম, ও কি হবে করে, দূর যা হচ্ছে হোক তো বাবা, ও আমি করেও কিছু করতে পারবো না, ঘুমাই ওর থেকে, এরম।
আপনাকে হ্যাঁ ধরো, আপনাকে ধরুন থার্ড হাউসে আপনার কেতু বসে আছে, আপনার মধ্যে আপনি হয়তো ওয়েট গেইন করছেন, হ্যাঁ, আপনাকে বলা হলো যে কালকে থেকে জিম ভর্তি হয়ে যাও, 2 দিন 3 দিন, তারপরে দূর বাবা করেও কিছু হবে না, থাক ঘুমাই, এই মেন্টালিটি। ওই যে ভিতর থেকে ইচ্ছে, নিজের যে হুম পুরুষার্থ, সেটাকেও অ্যাক্টিভ করতে দেয় না। আর একটা জিনিস হচ্ছে থার্ড হাউসটা থেকে গুরুর আহ, বাণী ধরা হয়, গুরুর উপদেশ, গুরু যে উপদেশ দেয়, থার্ড হাউস যদি অ্যাপ্লিকেশনে না থাকে, থার্ড হাউসে যদি শুভ গ্রহের প্রভাব থাকে, তো সেই সকল মানুষের জীবনে গুরুর বাক্য বেদ বাক্যের সমান হয়, এবং তাদের জীবনে কিন্তু গুরুর বাক্যটাকে মেনে নিলে বা গুরুর বাক্যটাকে তারা গ্রহণ করে, অবভিয়াসলি গ্রহণ করে, এবং গুরুর বাক্যের মাধ্যমেই কিন্তু তাদের জীবনের যে ভাগ্যের উন্নতি, ভাগ্যের যে চাবিটা খুলে দেওয়া, সেটা কিন্তু হয়। তাহলে আজকে আমরা এই পর্যন্ত ক্লাস রাখি। সকলে খুব ভালো থাকুন। আবার আমাদের পরবর্তী দিনে ক্লাস হবে ফোর্থ হাউস নিয়ে। আর বাকি যা যা প্রশ্ন আছে আমরা গ্রুপে আলোচনা করব। শুভরাত্রি সকলকে, হ্যাঁ। গুড নাইট শুভরাত্রি। ম্যাম, আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি খুব ম্যাম।